বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। সংকট না সৃষ্টি করে ঐক্য ধরে রাখার তাগিদ সালাউদ্দিনের, পিআরের সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান। ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী, সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। এবং এশিয়া কাপের সুপার 4-এ আজ মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় তা জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেইজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। অধ্যাপক ইউনূস এই সময় বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না। তিনি বলেন, এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌর বিদ্যুৎ স্থাপন অন্যতম। জনগণ পিআর চায় কিনা তা নির্ধারণ করবে জনগণ। তাই আন্দোলনকারী ধর্মভিত্তিক দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ আলোচনা সভায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারের যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি। তিনি জানান, তাদেরকে সরকার থেকে সরে আসার আহ্বান জানালে হবে না, নিজেদের তাগিদ থাকতে হবে। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় দেয়া হয় শুধু এনসিপিকে। এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন সদস্য দগ্ধ হয়েছেন। দিবাগত রাত 1:30টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের 7ম তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার, 2 ছেলে তাওহিদ ও তানভীর। আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতে 4 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যা বাঙালির সংস্কৃতি ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারে এই মাছের দাম এখন আকাশচুম্বী। রাজধানীর বাজারে বর্তমানে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকায়। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। আবির হোসেনের ক্যামেরা ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন।
স্বাদ ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ। উৎসব কিংবা বিশেষ দিনে বাঙালির পাতে ইলিশ থাকবেই, এ যেন সংস্কৃতিরই অংশ। কিন্তু প্রতি বছর ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছে। অতিরিক্ত দামের কারণে যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে এই জাতীয় মাছ থেকে। সিন্ডিকেটের থাবা, ঝাটকা ইলিশ ধরার কারণে নদীতে মাছ কম ধরা পড়া, পরিবহন ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে এই বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একদম 2450 টাকা কেজি। এটা হলো 1 কেজি 100, 200, 300 গ্রাম পর্যন্ত আছে। একবারে মাছের কালার দেন, কালারফুল। ব্যস্ত আছি 2170 টাকা কিনছি, 2250 বিক্রি করতেছি। এটা হলো দাম। এই মাছ ভালো মাছ দেয়, ডিম ছাড়া মাছ তো। মৌসুম শেষ হলেও অনেকের পাতে জোটেনি এক টুকরো ইলিশ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে ইলিশ নিয়ে হাহাকার। সরকারকে ইলিশ মাছ ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। এটা নাগালের বাইরে থাকার বেশ কিছু কারণ হয়তো থাকতে পারে। এই কারণগুলো আসলে গভর্নমেন্টকে খুঁজে বের করা উচিত। যারা অথরাইজ কর্তৃপক্ষ যারা আছে তাদের খুঁজে বের করা উচিত। কোনো সিন্ডিকেট, দাদন ব্যবসা বা মহাজনী কোনো বিজনেসে কোনো কালো বাজারে আছে কিনা, এটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি। চাকরিজীবী বা একজন সাধারণ মানুষ যে 1 কেজি মাছ কিনবে তা তো না, তার ঘর ভাড়া, আনুষঙ্গিক আরও অনেক খরচ থাকে। তো সেক্ষেত্রে তাকে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। সেই তুলনায় হয়তো তার আয়ের চেয়ে ব্যয় যখন বেড়ে যাচ্ছে, সেখানে সমাজে অনেক ধরনের খারাপ পরিস্থিতিও তৈরি হতে পারে। তো সরকারের এই বিষয়ে নজর রাখা উচিত। যেখানে ইলিশ থেকে বঞ্চিত সাধারণ মানুষ, কিন্তু প্রতি বছর টনকে টন ইলিশ উপহার পাঠানো হয় প্রতিবেশী দেশে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ইলিশ আমাদের বাংলাদেশের যে নিজস্ব সম্পদ, আমরা যেটা যে দামে পাচ্ছি, অথচ এই দামের ইলিশ আমাদের দেশের বাইরে তারা আরও কম দামে পাচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনে দিশেহারা রামগতি কমলনগরের লাখো মানুষ। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা ব্লক কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। ভাঙনের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্নের পথে রামগতি উপজেলার একাংশ। ডালিম কুমার দাস টিটুর পাঠানো তথ্য চিত্রে শোয়েব সাত্তার লিজনের প্রতিবেদন। ভাঙছে নদী, কাঁদছে মানুষ। দিশেহারা নদী পারের বাসিন্দারা ছুটছে অন্যত্র। এই দৃশ্য এখন লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলার। চলতি বর্ষায় টানা বৃষ্টি ও জোয়ারের তীব্র পানি স্রোতে বাঁধের বেশ কয়েকটি জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এমনকি বিলীন হতে চলেছে সংযোগ সড়কও। রামগতি কমলনগরের 12টি জায়গায় পুরানো বাঁধের ব্লক ধসে পড়েছে এরই মধ্যে। স্থানীয়দের অভিযোগ, 2018 সালে 199 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 5 কিলোমিটার এলাকা ব্লক দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু নিম্নমানের ব্লকের কারণে বাঁধটি টেকসই হয়নি। যে কোনো মুহূর্তে আমার ঘরটা নদীর মাঝে বিলীন হয়ে যেতে পারে। আমি হয়তো ঘুম থেকে উঠে দেখতে পারি আমি হয়তো নদীতে ভাসতেছি। আমরা বহুত কষ্টের মধ্যে আছি। যদি দ্রুত কাজটা নাও, তাহলে মনে করেন আমরা সামনের দিকে অন্তত কয়েকশো পরিবার এই নদীতে বিলীন হয়ে যেতে। নদী বাঁধের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 5টি বছর গত হয়ে যায়, আমাদের এখানে কোনো বাঁধের কোনো কাজ কাম কিছুই হচ্ছে না। কাছে চলে আসছে যে আমাদের ভিটা বাড়ি, বাপদাদার যাই কিছু আছে এগুলো এখন আমরা রক্ষা করতে পারতেছি না। এখন এটা মেইন রোড অলরেডি ভেঙে গেছে। যদি সরকারি পক্ষ থেকে যদি দ্রুত কাজগুলো হয়, তাহলে আমরা এই এলাকার যারা আছি গরিব অসহায় মানুষ, তাদের অনেক উপকৃত হইতাম। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আগে আমাদের রিভার ট্রেনিংটা করতে হবে, দেন হচ্ছে বাঁধটা নির্মাণ করতে হবে। রিভার ট্রেনিং যদি শেষ নয়, বাঁধ নির্মাণ করে কিন্তু বাঁধটা আবার ভেঙে যাবে, যেটা এই অঞ্চলের আমাদের এই এলাকার সবচেয়ে প্রধান সমস্যা। রিভার ট্রেনিংসটা প্রায় শেষ পর্যায়ে। অনেক ক্ষেত্রে বাঁধ আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ এবছর আপনি আরও দৃশ্যমান দেখতে পারবেন। গত 30 বছরে রামগতি কমলনগরের 240 বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই নদী পারের মানুষের কথা চিন্তা করে 3,089,96,99,99,000 টাকায় বাঁধের কাজ শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে রয়েছে সংশয়। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায়
মিলের 3 নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব পুলিশ। শনিবার সকালে র্যাব 11 CPC 2 কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তিনি জানান, একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্যাতনের শিকার যুবকের নাম জয়চন্দ্র সরকার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে প্রায় শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটতে জন্য কিছু নিরাপত্তা কর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয়চন্দ্র সরকার মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়। সদরপুরে নিজের 5 বছর বয়সী ছেলে সন্তানকে গলা কেটে হত্যা করে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কোনো কারণ জানা সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যা 6টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম ও তার ছেলে হুজাইফা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, শিশুটিকে গলাকাটা অবস্থায় কম্বল পেঁচানো মৃতভাবে ঘরের ভেতর পাওয়া গেছে। আর তার মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল নেতাদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নাট্য সংস্থা মার্কেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক, কামরুজ্জামান সেলিম, অ্যাডভোকেট হানিফ বেলাল, শফিকুল ইসলাম রুবেল সহ অন্য নেতারা। এ সময় বক্তারা বলেন, বর্তমান কমিটি অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি আজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। অচিরেই মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করার দাবি জানান। সেই সাথে এই কমিটির অধীনে ঘোষিত সকল ইউনিটের নির্বাচন বন্ধের দাবিও জানান তারা। গেল কয়েক মাসের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবকাঠি বিলপাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই জলাবদ্ধতার কারণে ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান এখন চলছে পরিত্যক্ত একটি মুরগির খামারে। উপজেলা শিক্ষা অফিস বলছে, শুধুই মাধবকাঠি নয়, আরও 6টি স্কুল পানিবন্দী। উপজেলা প্রশাসন বলছে, জলাবদ্ধতা নিরসনে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। চারিদিকে পানিতে থই থই। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় খুলনা ডুমুরিয়া এলাকার রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ সহ ঘরবাড়ি। দুর্ভোগে পড়তে হয় এই অঞ্চলের মানুষদের। টানা কয়েক মাসের বৃষ্টিতে তলিয়ে গেছে ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের মাধবকাঠি বিলপাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কারণে শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান প্রায় বন্ধ হওয়ার পথে। পানির জন্য খুব কষ্ট হচ্ছে আসার। আমরা মাঝার সমান পানি ভেঙে ক্লাস করতেছি, লেগে কোলে করে নিয়ে আসতেছি, খুবই কষ্টকর হচ্ছে। ক্লাসটা যদি একটু ভালো থাকতো, যত কষ্টই হতো, আমার ছেলেকে নিয়ে এসে ক্লাসে দিতে। স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষকরা বিদ্যালয়টির পাশেই এক ব্যক্তির বন্ধ থাকা মুরগির খামার পরিষ্কার করে সেখানেই নিচ্ছেন ক্লাস। এমন পরিস্থিতিতে প্রায় 70% শিক্ষার্থী অন্যত্রে চলে যাচ্ছে। আমাদের স্কুল বিগত 2 বছর ধরে এরকম পানিতে তলায় যাচ্ছে। এই অবস্থায় আমরা আমাদের শিশুদের শিক্ষার মানটা ধরে রাখার জন্য আমরা আমাদের এই পার্শ্ববর্তী এক অভিভাবক হাবিব ভাইয়ের মুরগির ফার্মে আমরা আপাতত ক্লাস চালাচ্ছি। আসলে ক্লাস চালানোটা আমাদের জন্য অনেক কষ্টের হচ্ছে। আমাদের সেই 100% মান উন্নয়ন করা খুবই কষ্টের। এলাকার অধিকাংশ ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেছে। আমার কিছুদিন আগে দ্বিতীয় সময় পরীক্ষা হয়েছে, এখানে আমার 70% ছেলে মেয়ে বা 80% ছেলে মেয়ে, আমি ওই কেউ শাহপুরি আছে, কেউ থুকরা আছে, কেউ রংপুর ডুমুরিয়া আছে, ওইখানতে এসে তারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে। কিন্তু এখন আমার ছেলে মেয়েরা হাজিরা খুবই কম, হয়তো 40% বা 30% এরকম ছেলে মেয়ে আমার এখন আসছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, অতি বৃষ্টিতে মাধবকাঠি স্কুলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া আরো 6টি স্কুলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পরিদর্শন করে এবং তথ্য সংগ্রহ করে যেটা পেয়েছি সেটি হলো যে ডুমুরিয়া উপজেলার 6টি বিদ্যালয়ের মাঠ এবং রাস্তাঘাট, আশেপাশের রাস্তাঘাট প্লাবিত। মাধবকাঠি বিলপাটিয়ালা স্কুলটাই শ্রেণী কক্ষ মানে ক্লাস পরিচালনার একেবারে অনুপযোগী। অন্য স্কুলগুলোতে ক্লাস চলছে, কিন্তু জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট যেহেতু প্লাবিত, সেহেতু আমাদের উপস্থিতির হার
অনেক কম। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, জলাবদ্ধতা নিরসনে সরকারি দপ্তরগুলো কাজ করছে। ডুমুরিয়ার প্রধানতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, এবং আমি এখানে গত বছরেও ছিলাম, আমরা এটা নিয়ে কাজ করছি। আমার এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমাদের সরকারি যে দপ্তরগুলো জলাবদ্ধতা নিরসনে কাজ করে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি সহ আমরা উপজেলা প্রশাসন সকলেই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কিছু ইমার্জেন্সি কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসির যে জরুরি কার্যক্রম সেটির মাধ্যমে আমাদের ডুমুরিয়ার মানুষের জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যার অতি দ্রুতই নিরসন হবে। ডুমুরিয়া এলাকার নদী ও খাল প্রভাবশালী ব্যক্তিদের দখলে, যে কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জলাবদ্ধতা দূর করার দাবি উপজেলাবাসীর। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। সংকট না সৃষ্টি করে ঐক্য ধরে রাখার তাগিদ সালাউদ্দিনের। পিআর এর সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান। ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী, সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। এবং এশিয়া কাপের সুপার 4-এ আজ মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।